আমাদের এই পুরো সেক্টরটাই ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। এখন যখন আমি এলসি করেছি তখন একটা কস্টিং করে প্রোডাক্ট এনেছি, বাট আফটার ওয়েন আই এম পেইং ফর দ্য এলসি তখন কিন্তু দেখা গেছে যে আমাকে অলমোস্ট 50% হায়ার প্রাইস দিতে হচ্ছে, 80 টাকা যে 120 টাকা দিতে হচ্ছে। ইন্টারন্যাশনালি মোর দেন $1 billion মার্কেট, whereas we export only 50 million of it. সব ধরনের প্রোডাক্ট মিলে লোকাল মার্কেটের সাইজটা কেমন? 9,000 crore-এর কাছাকাছি। আমরা কেউই 100% এফিশিয়েন্ট বা মোর প্রোডাক্টিভ কাজ করতে পারছি না বিকজ অফ নট গেটিং আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই। ওকে, আপনি জানেন যে সিরামিক ইন্ডাস্ট্রির জন্য গ্যাস কাইন্ড অফ প্রাণ কেন্দ্র বলতে পারেন। যখন এই গ্যাস শর্টেজটা আসে সেই ইন্টারাপশনে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কিছুটা হলে টেম্পারেচার ফল করা মানে হচ্ছে গিয়ে রানিং প্রোডাকশন থেকে কোয়ালিটি ডেটোরেশন করা। যখন আমাদের পাইপলাইনে গ্যাসের শর্টেজ হয় বা প্রেশার ফল করে তখন আমরা শিফট করি টু এলপিজি। আমরা আসলে আশাবাদী আছি যে 2025-এর যে বাজেটটা হবে সেই বাজেটের পরে হয়তোবা ইনভেস্টমেন্ট বলেন বা ইন টার্মস অফ অর্ডার, ইন টার্মস অফ লোকাল ইকোনমি আরেকটু স্ট্রেনথেনিং হলে পারচেজ পাওয়ার মানুষের বাড়বে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও ইম্প্যাক্টটা পড়বে। সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে, ভালো রেখেছি অর্থনীতিকে, ভালো রেখেছি বাংলাদেশকে, কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক। প্রিয় দর্শক, যমুনা ব্যাংক প্রেজেন্টস টিভিএস কর্পোরেট টক্সে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায়। দর্শক, আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন ইরফান উদ্দিন, বাংলাদেশ সিরামিক্স ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং এক্সপোর্ট ওরিয়েন্টেড ফ্যাক্টরি ফর সিরামিক্সের ডিরেক্টর হিসেবে আছেন। সো দর্শক, আমরা আলোচনা করব আজকে মেইনলি হচ্ছে বাংলাদেশের সিরামিক্স খাত নিয়ে। আমরা জানি যে এটা বাংলাদেশে গত 20 বছরে অন্যতম একটা গ্রোথ সেক্টর। এখানে অনেক ইনভেস্টমেন্ট হয়েছে, অনেক কর্মসংস্থান হয়েছে এবং এই সেক্টর যে আমাদের স্থানীয় মার্কেটের চাহিদা মিটিয়ে তারা কিন্তু এটা এক্সপোর্ট করছেন পৃথিবীর বিভিন্ন দেশে। বাট এই সেক্টরটা আসলে যেখানে যাওয়ার কথা ছিল অনেক সময় আমরা দেখি যে সেভাবে সেই পর্যায়ে যেতে পারেনি। এটার যে সম্ভাবনাটা ছিল আমরা দেখেছি 2008-9-10 সালে এগুলো নিয়ে আমরা অনেক রিপোর্ট করেছি। তো সেই সম্ভাবনাটা আসলে কতটা অ্যাচিভ হলো এবং এই সেক্টরটা আমরা দেখেছি যে সম্প্রতি বড় বড় কিছু ইনভেস্টমেন্টও এসেছে এই সেক্টরে। আকিজের মতো ফ্যাক্টরি করেছে, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ফ্রেশ তারা করেছে। সো এই নতুন বিনিয়োগ এর মধ্যেও অনেক বড় বড় বিনিয়োগ এসেছে। সো দর্শক, আমরা এই সেক্টরটা নিয়ে আজকে আলোচনা করব এবং সাথে ওভারঅল বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিনিয়োগ পরিস্থিতি কি, নতুন বছর আসতেছে সামনে আর কয়েকদিন পরেই 2025। সো আমরা কি আশা করছি, কেমন দেখছি সেগুলো নিয়ে আলোচনা করব। সো ইরফান ভাই, আপনাকে স্বাগতম টিভিএস স্টুডিওতে। থ্যাংক ইউ সো মাচ। আমি আসলে আপনার ইনভাইট এখানে আসতে পারে খুবই খুশি হয়েছি। থ্যাংক ইউ। আপনার খুব বিজি শিডিউল সত্ত্বেও আমাদের সময় দিতে পেরেছেন, এই জন্য আমরা রিয়েলি গ্রেটফুল। সো ইরফান ভাই, যেটা বলছিলাম যে এই যে সিরামিক সেক্টরস এটার এখন কোথায় দাঁড়িয়ে আছে আপনি যদি একটু আমাদের দর্শকদের সাথে বলেন। আপনি যেটা বললেন যেমন 2010 বা তারও আগে থেকে অ্যাকচুয়ালি আফটার 2000 এই সেক্টরটার একটা ভালো গ্রোথ আমরা দেখছিলাম। এবং আমি যদি বলি টিল বিফোর কোভিড অ্যাকচুয়ালি এটা একটা গ্রোথের পর্যায়ে ছিল। এখন আফটার কোভিড যখন হিট করেছে তখন এক্সপোর্ট একটা ইম্প্যাক্ট পড়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল ইকোনমি বা লোকাল মার্কেটেও যদি বলেন সেক্ষেত্রেও একটা ইম্প্যাক্ট ফেলেছিল। সেটা রিকভারি করতে না করতে ধরেন আমাদের কিছুটা ইকোনমিক্যাল টার্মোয়েল যদি বলি ইন টার্মস অফ ডলার ক্রাইসিস, বিকজ আমাদের এই পুরো সেক্টরটাই ইম্পোর্ট ডিপেন্ডেন্ট। মানে যেহেতু আমাদের র মেটেরিয়াল কোনোটাই দেশে অ্যাভেলেবেল না, 100% ইম্পোর্ট ওরিয়েন্টেড র মেটেরিয়াল দিয়েই প্রোডাকশন করা হয়। সেই ক্ষেত্রে যখন ডলার ক্রাইসিসটা ছিল তখন আবার একটা ধাক্কা অ্যাকচুয়ালি সেক্টরটা খেয়েছে, গ্রোথ স্ট্যাগনেন্ট হয়েছে। তার মানে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরেই তো আমাদের ডলারের সমস্যাটা দেখা দিল। সেই ক্ষেত্রে আমাদের তখন গ্রোথ স্ট্যাগনেন্ট হয়ে গেছে, মানে গ্রোথটা আমরা দেখছিলাম না। এবং ইন রিসেন্ট যদি বলি লাস্ট ইয়ারেও আপনার দেখেছেন ডলার প্রাইসিস কত হাই চলে গেছে। দ্যাট হ্যাড আ ইম্প্যাক্ট অন প্রোডাকশন কস্ট, কারণ ওই গ্রোথ ডলারের ইনফ্লেশন রেটটা আসলে আমাদের এক্সপেক্টেড ছিল না যে এত বেশি বেড়ে যাবে হঠাৎ করে। সো সে অনেকে যেমন আপনার করে রেখেছিল, এলসি করেছিল, ডেফার্ড এলসি ছিল বা 6 মান্থসের প্ল্যান এলসি ছিল,
তো যখন আমি এলসি করেছি তখন একটা কস্টিং করে প্রোডাক্ট এনেছি, বাট আফটার ওয়েন আই এম পেইং ফর দ্য এলসি তখন কিন্তু দেখা গেছে যে আমাকে অলমোস্ট 50% হায়ার প্রাইস দিতে হচ্ছে, 80 টাকা 120 টাকা দিতে হচ্ছিল। সো এইসব ইম্প্যাক্ট ইন রিসেন্ট টাইমস তো আমরা সবাই জানি যে পলিটিক্যাল টার্মোয়েল যেটা এসছে সেটার পরে কারেন্টলি ধরেন একটু তো স্লো যাবেই। সো এখন যেটা হচ্ছে উই আর এক্সপেক্টিং, যেটা আপনি বললেন যে 25 সাল যেহেতু নতুন বছর শুরু হচ্ছে, হয়তোবা এত শর্ট টাইমে রিকভারি পসিবল না, বাট আমরা আসলে আশাবাদী আছি যে 2025-এর যে বাজেটটা হবে সেই বাজেটের পরে হয়তোবা ইনভেস্টমেন্ট বলেন বা ইন টার্মস অফ অর্ডার, ইন টার্মস অফ লোকাল ইকোনমি আর একটু স্ট্রেংথেনিং হলে, পারচেজ পাওয়ার মানুষের বাড়বে, সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রেও ইম্প্যাক্টটা পড়বে। রাইট, এই যে ইনভেস্টমেন্টের কথা বললেন, এই সেক্টরে আপনি কি নাম্বার অফ ফ্যাক্টরিজ যদি বলি যে কেমন, বা এই সেক্টরে টোটাল বিনিয়োগটা কেমন, কর্মসংস্থান কেমন হয়েছে সো ফার? এই সেক্টরে নাম্বার অফ ইন্ডাস্ট্রি ইজ অ্যারাউন্ড 70। সো যদি বিগ স্কেল ইন্ডাস্ট্রিগুলো ধরি ক্লোজ টু 70, তো 70 ইন্ডাস্ট্রিতে কিন্তু ইনভেস্টমেন্ট ইজ অ্যাবাউট $2 বিলিয়ন। আচ্ছা, সো ইনভেস্টমেন্ট যেহেতু ক্যাপিটাল ইন্টেন্সিভ সেক্টর, একটা ফ্যাক্টরি করতে গেলে ভেরি হাই ইনভেস্টমেন্ট প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে ইনভেস্টমেন্ট কোয়ান্টিটি কিন্তু মানে অ্যামাউন্ট কিন্তু ভেরি হাই। ওয়ার্কার যদি বলেন প্রত্যক্ষ পরোক্ষভাবে অ্যাপ্রক্সিমেটলি 5 লাখ লোক এই সেক্টরের সাথে রিলেটেড আছে। সো নাম্বার অফ পিপলও যদি বলি নট ব্যাড। এবং আমরা ইন রিসেন্ট টাইমস একটা সার্ভে করেছি, সার্ভেটা নেক্সট 5 ইয়ার্সের সেক্টর গ্রোথ এবং হচ্ছে গিয়ে এটার বেসিক্যালি ওয়ার্কার ডিমান্ড কিরকম দাঁড়াবে। ইট ওয়াজ সাপোর্টেড বাই এনএসডিএ, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি, তাদের মাধ্যমে আমরা এটা কন্ডাক্ট করেছি। এবং 5 বছরে কিন্তু আমার অ্যানাদার 60,000 ওয়ার্কার রিকোয়ারমেন্টও আছে। ওকে, সো গ্রোথ আছে, ফ্যাক্টরিগুলোর কিন্তু অলরেডি প্ল্যান আছে যে সবাই ক্যাপাসিটি ইনক্রিজ করবে। ইভেন নিউ ফ্যাক্টরিও যদি বলি, কিছু রিকোয়ারমেন্ট আমাদের কাছ থেকে, যেহেতু বিং ইন দিস সেক্টরাল রিপ্রেজেন্টেটিভ যদি বলেন, সো আমাদের কাজ কিন্তু গ্রোথটাকে মেনটেন করা বা সাপোর্ট করা। তো সেক্ষেত্রে ধরেন নতুন কেউ যদি ইন্ডাস্ট্রি করতে চায় তখন তারা কিন্তু আমাদের সাথেই যোগাযোগ করে, অ্যাসোসিয়েশনের সাথে যোগাযোগ করে যে হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট বা এটার প্রোজ অ্যান্ড কনস কি আছে, সেক্টরটা গ্রোথ কিরকম, তারা আমাদের কাছ থেকে ডেটা নেয়। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে নতুন নতুন ইন্ডাস্ট্রিরও কিন্তু কিছু রিকোয়ারমেন্ট আছে, তারা আমাদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করছে অলরেডি। আপনাদের এখানে তো কয়েকটা সাব সেক্টর আছে, হ্যাঁ, স্যানিটারি ওয়্যার, টেবল ওয়্যার। তো আমাদের এই সাব সেক্টরগুলোর মধ্যে আসলে কোনটার কি অবস্থায় বা মার্কেটটা কেমন এদের? এখানে যেটা হচ্ছে, যদি সাবসেক্টর বলি, আমাদের ডিরেক্টলি এই মুহূর্তে ব্রিক্স, স্যানিটারি ওয়্যার, টেবিল ওয়্যার, টাইলস, 4টা ডিরেক্ট সাবসেক্টর আছে। বাট এটার বাইরেও কিন্তু আছে, যেমন ধরেন পটারি ইন্ডাস্ট্রি আছে, ব্রিক্স এখনো সকলে মানে যে সিরামিক ব্রিক্স আমরা বলি, নট দ্য ট্রেডিশনাল ব্রিক্স, আমাদের আন্ডারে যে সিরামিক ব্রিক্সগুলো পড়ে, সেখানেও অনেকগুলো ফ্যাক্টরি আউটসাইড অফ দ্য ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনও আছে, তারা আগে করেছিল, আস্তে আস্তে করে অনবোর্ড হচ্ছে। এখানে আপনি যদি মার্কেট বলেন, দ্য কনজিউমার ইজ নট দ্য সেম। সো কখনোই বলবো না যে মার্কেট আসলে কম্পারেবল না, কারণ কি টেবিল ওয়্যারের বায়ার অ্যান্ড টাইলসের বায়ার কিন্তু ভিন্ন, ডিমান্ডটা ভিন্ন, রিকোয়ারমেন্টটা ভিন্ন। ওয়ান ইজ আ গিফট প্রোডাক্ট, ওয়ান ইজ আ নেসেসারি প্রোডাক্ট ইন টার্মস অফ বিল্ডিং রিয়েল এস্টেট যদি বলেন, বা আমি বাড়ি করার সময় যেটা আমার লাগছে। মানে টাইলসটা হচ্ছে যে টাইলস স্যানিটারি দুটোই কিন্তু মোর রিলেটেড টু দ্য রিয়েল এস্টেট মার্কেট। আপনার রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট যত বেশি থাকবে, সেক্ষেত্রে টাইলস স্যানিটারি ওয়্যারের রিকোয়ারমেন্ট তত বেশি থাকবে। রিয়েল এস্টেট যদি একটু স্ট্যাগনেন্ট হয় বা ওখানে যদি গ্রোথ লেভেলটা একটু স্লো হয়, তখন আমাদের ক্ষেত্রেও একটু ইম্প্যাক্ট পড়ে, কারণ আমরা ওয়ান অফ দ্য বিল্ডিং মেটেরিয়াল আইটেম বলতে পারেন। টাইলস স্যানিটারি ওয়্যার তো বিল্ডিং মেটেরিয়াল আইটেমের মধ্যেই পড়ছে। আবার যেটা বললাম যে ব্রিক্সও সেম, ব্রিক্সও কিন্তু রিলেটেড টু রিয়েল এস্টেট বা হচ্ছে গিয়ে ডেভেলপমেন্ট সেক্টরে যদি বলেন সেক্ষেত্রে পড়ে। আর একমাত্র যেটা বলি যে টেবিল ওয়্যারটা ইজ কোর ফোকাসড অন এক্সপোর্ট, whereas remaining items গুলো কিন্তু মোরলি ফোকাস টুয়ার্ডস দি লোকাল মার্কেট, বিকজ ডিমান্ডটা অনেক হাই। দেশটা ডেভেলপিং পর্যায়ে আছে, এখনো ডিমান্ড আছে, ডেভেলপ হচ্ছে, ঢাকার বাইরে বলেন, ঢাকায় বলেন। তো সেই গ্রাম পর্যায়ে তো বাড়িতে এখন টাইলস, স্যানিটারি ওয়্যার এগুলো ইউজ করে। এখন কিন্তু আপনার উপরে টিনের চালা থাকলেও ফ্লোরে টাইলস থাকে, বিকজ এটা হাইজিনিক,
মেনটেন করা ইজি। আপনি এখন লাগাচ্ছেন 10-15 বছর 20 বছরে আর টাইলসে হাত দিতে হচ্ছে না, পরিষ্কার করা সোজা, বাসা মেনটেন করা ইজিয়ার। সো এই কারণে কিন্তু মানুষজনের পছন্দই হচ্ছে গিয়ে টাইলস লাগানো। আচ্ছা আচ্ছা। হয়তোবা উপরে যেটা বললাম যে একতলা বাড়ি বানিয়েছে, উপরটা টিন চালা করেছে, বাট নিচে কিন্তু টাইলস লাগাচ্ছে। মানুষ কিন্তু অনেক হাইজিন কনসাস হয়ে গেছে। সো বাথরুমে কিন্তু এখন একটা কমোড, একটা বেসিন, এগুলো ইজ ভেরি বেসিক, মানে ইট ইজ নট আ লাক্সারি এনিমোর। আচ্ছা, এটা কি গ্রাম পর্যায়েও এরকমের চাহিদা আপনারা ফিল হ্যাঁ করেন? হ্যাঁ হ্যাঁ, আমাদের ডিস্ট্রিবিউশন তো ওভারঅল বাংলাদেশের সবখানেই হচ্ছে, এবং গ্রাম পর্যায়েও চাহিদা এই সিমিলারই আছে। যে কেউ যখন একটা বাসা করার চিন্তা করে বা হচ্ছে কি ডেভেলপমেন্টের চিন্তা করে, তার ওই বাড়িতে প্রথম চিন্তাটাই আসে ফ্লোর টাইলস লাগাবো। ইভেন ঢাকা বা গ্রামের দিকে গেলে দেখবেন অনেকে বাইরেও টাইলস লাগায়। বাইরে টাইলস লাগায় কারণ পানি দিলে ধুয়ে ফেললে ডাস্টটা চলে যাচ্ছে, কিন্তু রং করলে, চুনকাম করলে কিন্তু এটা আবার 3 বছর 4 বছর পরে আবার রং করো বা আবার হচ্ছে গিয়ে ইয়ে করতে হয়, মেনটেনেন্স করতে হয়। ওয়ার টাইলসে কিন্তু লাগে না। সো ওনারা কিন্তু দেখা যাচ্ছে বাইরে টাইলস দেওয়ার পছন্দ করেন। আচ্ছা আচ্ছা, তার মানে কি এই যে আপনার এই সাবসেক্টরগুলোর মধ্যে টাইলসের মার্কেটটাই সব থেকে বড়? টাইলসের মার্কেটটা বড় ডেফিনেটলি, বিকজ হচ্ছে গিয়ে কনজাম্পশন ইজ মাচ হায়ার। আচ্ছা, মানে আপনি যদি একটা বেসিক থট চিন্তা করেন যে একটা 2000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে হয়তো বা খুব বেশি হলে 2 বা 3টা কমোড বেসিন লাগবে, ওয়ারেস টাইলস কিন্তু 2000 স্কোয়ার ফিটই লাগছে, ইভেন মোর দেন দ্যাট, বিকজ বাথরুমের ওয়ালে লাগে, কিচেন ওয়ালে লাগে। সো ওয়াল টাইলস ক্যালকুলেট করলে 2000 স্কোয়ার ফিটের একটা বাসায় 3-3.5 স্কোয়ার ফিট টাইলস লাগতেছে। সো ভলিউম বেশি। রাইট। আপনাদের কি কোনো এস্টিমেট আছে যে ধরেন যে লোকাল মার্কেটে এই যে টোটাল আপনাদের যদি সব ধরনের প্রোডাক্ট মিলে লোকাল মার্কেটের সাইজটা কেমন সে 2022 বা 23 সালে? ক্লোজ টু অ্যারাউন্ড 9,000 crore কাছাকাছি। তার মধ্যে স্যানিটারি ওয়্যার অ্যারাউন্ড 1,000 crore, 500 crore মতন আছে হচ্ছে গিয়ে টেবিল ওয়্যার শুধু লোকাল মার্কেটে, এক্সপোর্ট বাদে, এবং রিমেইনিং যদি বলি টাইলসের আন্ডারে পড়ছে। আচ্ছা, তার মানে সিংহভাগটাই অ্যাকচুয়ালি টাইলস হচ্ছে। ইভেন আপনার এখন কিন্তু এক্সপোর্টও হচ্ছে, স্যানিটারি ওয়্যারের এক্সপোর্ট অ্যাকচুয়ালি সিগনিফিকেন্ট অ্যামাউন্ট বেড়েছে। আচ্ছা, আমরা যদি বলি আমরা কোথায় হচ্ছে এক্সপোর্টগুলো? ডিপেন্ডিং অন দ্য কান্ট্রি, অ্যাকচুয়ালি মিডল ইস্টেও কিছু হচ্ছে, ইউরোপের কিছু কান্ট্রিতে হচ্ছে। আমাদের এখন যেমন কোয়ালিটি অফ প্রোডাক্ট ইজ মাচ মাচ হায়ার। মানে আমরা আগে যেটা দেখতাম যে আমরা কাইন্ড অফ বেসিক প্রোডাক্টে ফোকাস ছিলাম যতগুলো ইন্ডাস্ট্রি আছে, এখন কিন্তু তারা ফোকাসটা শিফট করেছে। তারা বেসিক প্রোডাক্টের পাশাপাশি নিশ মার্কেট টার্গেট করার জন্য ভেরি হাই এন্ড প্রোডাক্টও করছে। আচ্ছা, এই প্রোডাক্টগুলো বাংলাদেশেও ভালো ডিমান্ড আছে, অ্যাট দ্য সেম টাইম ইন্টারন্যাশনালিও তারা ভালো রেসপন্স পাচ্ছে। সো আমরা যখন এক্সপোর্ট, আমরা অ্যাসোসিয়েশন থেকে তো অ্যাকচুয়ালি টোটাল এক্সপোর্ট ডেটাটা কালেক্ট করি, বা কোম্পানিগুলো থেকে তাদের টোটাল এক্সপোর্টের কি কতটুকু গেছে বা লোকাল মার্কেটে কতটুকু সেল হচ্ছে সেই ডেটাগুলো ইয়ার এন্ডে কালেক্ট করি। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে এক্সপোর্টের স্যানিটারি ওয়্যারের এক্সপোর্ট গ্রোথ ভালো আছে। ওকে, এর বাইরে আপনার অন্য কি টেবিল ওয়্যারটা মেইনলি আমাদের এক্সপোর্ট হয়? টেবিল ওয়্যারটা মেইনলি এক্সপোর্ট ওরিয়েন্টেড। আমাদের অ্যাকচুয়ালি শুরু থেকে যদি বলি ব্যাক ইন দি 70s 80s যখন মুন্নু চালু হয়েছে, তার আগে পিসিআই যখন ছিল, তো সবাই কিন্তু এক্সপোর্ট টার্গেট করেই করেছে ফ্যাক্টরিগুলো। এবং এটার বাইরে যেটা হয় আমরা পাশাপাশি লোকালে কিছুটা সাপ্লাই দিয়ে থাকি, বাট মেইন ফোকাসটাই এক্সপোর্টে থাকে, বিকজ ওখানে আপনার প্রাইসটা একটু বেটার পাওয়া যায়। ভ্যাট এক্সপোর্ট করলে আমাদের এক্সট্রা কোনো ইয়েতে যাচ্ছে না, কস্ট আসতেছে না, ফরেন কারেন্সি আর্নার হিসেবে কাজ করছি। তো সেই হিসেবে সবাই টার্গেট করে যে যতটুকু সম্ভব এক্সপোর্ট করা। আপনি যে এক্সপোর্টের কথা বললেন, ধরেন যে আমি যতটা জানি যে 2008-9-10 সালের দিকেও বাংলাদেশের এই সিরামিক সেক্টরের এক্সপোর্ট ছিল ধরেন যে $33-34 মিলিয়ন, আমার যতটা মনে হয়। তো সেটা কিন্তু আমরা যদি অন্যান্য সেক্টর ধরি, ধরেন যে 15 ইয়ার্স 16 ইয়ার্স আগে গার্মেন্টসের কয় বিলিয়ন ডলার থেকে কত বিলিয়ন ডলার গিয়েছে। সো বিভিন্ন সেক্টরেরই এটা গ্রো করেছে। সিরামিক্সটা কি সেভাবে গ্রো করেছে, বা আপনাদের এখন এক্সপোর্ট কত হয়? আমাদের এখন এক্সপোর্ট নিয়ার অ্যাবাউট $50 মিলিয়ন। ইট ইজ নট আ লট। আসলে যদি আপনি যেটা বলছেন যে 15 বছরে গ্রোথ, আসলে এইটুকু হওয়ার কথা না, নট ইভেন ডাবল হয়েছে। তো এখানে অনেকগুলো ফ্যাক্টরও আছে। ফ্যাক্টর ইন দ্য সেন্স, ধরেন টেবিল ওয়্যার ইন্ডাস্ট্রির যদি গ্রোথ বলি, 2010 টু এই পর্যন্ত নট আ লট। রাদার যেহেতু লোকাল মার্কেটে ডিমান্ড অনুযায়ী সাপ্লাই ক্রাইসিস ছিল, টাইলসের দিকে মোর ফোকাস ছিল ইনভেস্টমেন্টগুলো। আর টেবিল ওয়্যারের ক্ষেত্রে আরেকটা যেটা সমস্যা হয়েছে যে আমাদের গ্যাস সাপ্লাইতে অ্যাকচুয়ালি এটা আসলে আরেকটা ব্যারিয়ার টু গ্রোথ অ্যাজ ওয়েল আমি বলবো। আচ্ছা, কারণ হচ্ছে কি আমরা কেউই 100% এফিশিয়েন্ট বা মোর প্রোডাক্টিভ
কাজ করতে পারছি না বিকজ অফ নট গেটিং আনইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই। ওকে, আপনি জানেন যে সিরামিক ইন্ডাস্ট্রির জন্য গ্যাস কাইন্ড অফ প্রাণ কেন্দ্র বলতে পারেন, যে এবং আমরা বেসিক র মেটেরিয়াল হিসেবে ট্রিট করি, যে এটা না থাকলে আসলে তো ইন্ডাস্ট্রিটা চলবে না। সো আর আমাদের এই ইন্ডাস্ট্রিটা 365 ডেজ 24 আওয়ার্স রানিং ইন্ডাস্ট্রি। একবার যখন চুল্লি চালু করা হয় বা কিলনে ফায়ার করা হয়, তো এটা বন্ধ করা যায় না, ওই টেম্পারেচারেই কন্টিনিউয়েশন থাকতে হয়। যখনই গ্যাস ইন্টারাপশনটা আসে তখন যেটা হচ্ছে যে টেম্পারেচারও ফল করছে, উইল লুজিং অন ক্যাপাসিটি অ্যাজ ওয়েল অ্যাজ উইল লুজিং অন কোয়ালিটি। আপনার আমরা তো টার্গেট করি, ধরেন যে আপনার একটা অর্ডার, ফরেন থেকে একটা অর্ডার এসছে, সেই অর্ডারটাই কেটার করব, এখান থেকে কিছুটা রিজেক্ট হবে, রিজেক্টটা আমরা হয়তো বা লোকাল মার্কেটে মেইনলি ফোকাস করে সেল করব, আর কিছু হাই এন্ড প্রোডাক্ট লোকাল মার্কেটের জন্য আমরা বানাই। তো এইখানে যেটা হয়েছে যে আমরা প্রোডাকশন প্ল্যান কিন্তু থাকে অলওয়েজ 80-85% এক্সপোর্ট করবো, অ্যারাউন্ড 15-20% ম্যাক্সিমাম লোকাল যাবে। যখন এই গ্যাস শর্টেজটা আসে বা এই এভরিডে একটা ইন্টারাপশন আসে, সেই ইন্টারাপশনে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার কিছুটা হলে টেম্পারেচার ফল করা মানে হচ্ছে গিয়ে রানিং প্রোডাকশন থেকে কোয়ালিটি ডেটোরেশন করা। সো আমি 80-85% রিচ করতে পারছি না, আমার এটা হয়তো বা 60-65-70% হাইয়েস্ট এক্সপোর্ট কোয়ালিটিতে প্রোডাকশন হচ্ছে। আমার এই একটা মগ আমরা হয়তো বা টার্গেট করেছি $2 সেল করব, এই মগের রিজেক্ট হয়ে যাওয়া মানে হচ্ছে কিন্তু লোকাল মার্কেটে ইট উইল সেল এট 100-120 এই রেঞ্জে চলে আসে, যেহেতু রিজেক্ট হয়ে যাচ্ছে। সো ওয়ার ইজ $2 উইচ ইজ কারেন্টলি $250 কাছাকাছি, ওয়ার ইজ 120, ইটস হাফ দ্য প্রাইস। সো যখন আমার এখান থেকে 100টা থেকে 20টা প্রোডাক্টও কমে যাচ্ছে, দ্যাট মিনস ইট ইজ ডিরেক্টলি ইম্প্যাক্টিং অন আওয়ার এক্সপোর্ট। এবং এটা নষ্ট হচ্ছে বিকজ অফ এই ইন্টারাপ্টেড গ্যাস সাপ্লাই। বিকজ আমাদের এই প্রোডাক্টটা এই 1300 ধরেন 1350 ডিগ্রিতে ফায়ার করব, ইট হ্যাজ টু স্টে 1350। এটা 1345 হলেও প্রোডাক্ট নষ্ট হবে। আচ্ছা, ইফ ইট গোজ অ্যাবাভ 50 as well প্রোডাক্ট নষ্ট হবে। 1355ও হতে পারবে না, 1350 ডিগ্রি সেলসিয়াসে ধরেন, এবং ইট ইজ কম্পিউটার কন্ট্রোলড, কন্টিনিউয়াসলি তারা মনিটরিং করে, অটোমেটেড মনিটরিং হয়, কোথাও টেম্পারেচার কিভাবে কন্ট্রোল করবে, কোন লেয়ারে কতটুকু ফায়ারিং থাকবে, টেম্পারেচার থাকবে। সো এই জিনিসগুলা যখনই গ্যাস টেম্পারেচার ফল করবে, গ্যাস সাপ্লাই ফল করছে, তখন দেখা যাচ্ছে যে ওভারঅল ক্লিনের ভিতরে টেম্পারেচার একটা ইম্প্যাক্ট ফেলছে এবং রানিং প্রোডাকশনের কোয়ালিটি তখন ডিটোরেট করে। সো দিস হ্যাজ বিন আ মেজর ইস্যু ফর আস ফর আ লং টাইম। আপনি যেমন আমরা এখন অল্টারনেট সলিউশনে যাচ্ছি, রাইট, সেটাই আসছিলাম যে সরকার তো গত সরকার আপনার 23 সালের শুরুর দিকেই গ্যাস প্রাইসে বড় একটা হাইক তারা করলো, হ্যাঁ, হিউজ, এবং সেটা যেমন আপনাদের মতো ব্যবসায়ীদের থেকে চাহিদা ছিল যে যাতে সরবরাহটা ঠিক থাকে, আনইন্টারাপ্টেড থাকে, বাট সেটা তো হয়নি, সেটা আমরা আপনাদের থেকেই জেনেছি, আমরা রিপোর্ট করেছি। তো এই সিচুয়েশনে আসলে আপনারা তাহলে কি বিকল্প, কিভাবে আপনাদের ফ্যাক্টরিগুলো চলছে? এখন দেখেন, যখন হাইপটা হয়েছিল তখন উই স্যাট উইথ দ্যাট টাইম কারেন্ট গভর্নমেন্ট, হ্যাঁ, রানিং গভর্নমেন্টের সাথে বসে, এবং তারা আমাদের সাথে যেটা ডিসকাশনটা ছিল যে আমরা 13 থেকে 30, ইটস এ হিউজ জাম্প পার ইউনিট, 13 টাকার জায়গায় পার ইউনিট 30 টাকা, ইজ অ্যারাউন্ড 3 times দ্য প্রাইস যদি আমরা হিসাব করি। তো এই জাম্পটা আমরা কিন্তু এগ্রি করেছিলাম অন দ্য বেসিস যে আমাদের 100% সাপ্লাইটা থাকতে হবে, অ্যাটলিস্ট আনইন্টারাপ্টেড সাপ্লাইটা এনশিওর করতে হবে। সো উই এগ্রিড টু পে আ ভেরি প্রিমিয়াম প্রাইস, শুধু সাপ্লাইটা যাতে হয়, কারণ উই নো দ্যাট সাপ্লাই আনইন্টারাপ্টেড থাকলে উই ক্যান রিকভার দ্য প্রাইস ফ্রম এক্সপোর্ট অ্যান্ড কোয়ালিটি মেনটেন করে আমরা বের করে নিয়ে আসতে পারবো, উইচ উই নেভার গট। উই ওয়ার প্রমিসড অ্যান্ড ফর দ্যাট উই আর পেইং দ্য প্রাইস, বাট উই নেভার গট at that time. এখন অল্টারনেট যদি বলেন, অ্যাট দিস মোমেন্ট জানেন যে অ্যাডভাইজারি গভর্নমেন্ট যারা আছেন তারা ডিসকাশন করছেন যে এলএনজিটাকে প্রাইভেটাইজড ইম্পোর্টের ক্ষেত্রে যদি কোনো সুযোগ থাকে। আমরা কারেন্টলি হয়তো বা এলপিজি ব্যবহার করছি, অনেক ফ্যাক্টরি হয়তো বা সেট আপ করে নিয়েছে, বাল্ক এলপিজি নিয়ে এসে একটা সাপোর্ট রাখছে। এখানেও যেটা হচ্ছে, যখন ন্যাচারাল গ্যাস তো আমরা ইউজ করছি, এলপিজি ইজ কাইন্ড অফ লাইক এ ব্যাকআপ। এক নাম্বার হচ্ছে গিয়ে যে দ্য প্রাইস ফ্যাক্টর ইজ ভেরি হাই। আমাদের এখনো যেই মানে গভর্নমেন্ট সাপ্লাইড গ্যাসের যদি রেট বলি এবং ওটার সাথে কম্প্যারিজনে যদি আমরা প্রাইভেটাইজ এলপিজি ব্যবহার করি, অলমোস্ট 60% প্রাইস বেশি দিতে হচ্ছে, 50-60% প্রাইস বেশি দিতে হচ্ছে। তো এই 60% প্রাইস বেশি দিয়ে তো আমরা 100% রান করতে পারবো না। সো হোয়াট উই ডু ইজ, আমরা ন্যাচারাল গ্যাসটার উপরেই ডিপেন্ডেন্ট থাকি বা সাপ্লাইড গ্যাসের উপরে ডিপেন্ডেন্ট থাকি। যখন আমাদের পাইপলাইনে গ্যাসের শর্টেজ হয় বা প্রেশার ফল করে, তখন আমরা শিফট করি টু এলপিজি। উই কিপ দ্য সেটআপ
আমরা তখন সাথে সাথে এলপিজিতে শিফট করি। এই ট্রানজিশনটাও কিন্তু দেখা গেছে যে একটা ইম্প্যাক্ট ফেলে, কারণ আমরা তো যখন দেখি যে ওই প্রেশার মিটারে প্রেশার ফল করা মানে হচ্ছে কি অলরেডি ইম্প্যাক্টটা আমার ক্লিনে পড়ছে, হয়তো বা সাথে সাথে আমরা শিফট করছি, বাট ওই একটা শর্ট টাইমের জন্য দেখা যাচ্ছে আমার একটা ডেটোরেশন আসছে, 1 নাম্বার। 2 নাম্বার, এই মুহূর্তে আসলে প্রাইস ওয়াইজ ইট ইজ নট ফিজিবল টু রান অ্যাট, যেটা বললাম 60% হায়ার প্রাইস। এখন কারেন্ট অ্যাডভাইজারি গভর্নমেন্ট যেটা বলছেন যে এলএনজি প্রাইভেটাইজ করে ইম্পোর্ট করা, যেহেতু এলপিজি গুলো আমরা জানি যারা নিয়ে আসছে তারা সবাই কিন্তু রিটেল মার্কেট টার্গেট করে এনেছে, দ্যাট মিনস হাউসহোল্ড। আমাদের শুরু থেকেই ছিল এলপিজি যাবে হচ্ছে হাউসহোল্ড, গাড়িতে যাবে। ইট ওয়াজ নেভার প্ল্যান্ড যে ইন্ডাস্ট্রিতে ডাইরেক্ট ইউজ হবে, বিকজ ইন্ডাস্ট্রিতে আমরা ডিপেন্ডেন্ট ছিলাম সাপ্লাইড গ্যাসের উপরে। সো এখন যখন এলএনজি আনছে, এলএনজি তো মোর ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাই চিন্তা করে আনবে যারাই আনবে। সো হুএভার ব্রিংস ইট, ওরা যখন প্ল্যান করবে যে হ্যাঁ, তখন দেখা যাবে যে প্রাইসটাও আমাদের একটু বেনিফিশিয়াল আসবে এবং তখন আমরা আরেকটু হয়তো বা প্রোডাক্টিভিটিতে যেতে পারবো। তার মানে আপনারা চান যে প্রাইভেটে এলএনজি ইম্পোর্টের যে সিদ্ধান্ত সরকার আমরা দেখেছি কিছুদিন আগে বলেছে যে নীতিগত সিদ্ধান্ত, তো এটা আপনারা বলছেন যে আপনাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো হবে এটা? নো, উই সাপোর্ট দ্যাট ডেফিনেটলি, বিকজ যেহেতু আমরা যেই সাপ্লাইটা পাচ্ছি, টু বি অনেস্ট, টোটাল বাংলাদেশের রিকোয়ারমেন্টের সাথে সাপ্লাই ইজ নট এনাফ। উই অল নো দ্যাট, যে বাংলাদেশের কারেন্ট যে চাহিদা আছে গ্যাসের, সেই পরিমাণ আমাদের দেশের থেকে এবং গভর্নমেন্ট যেটা ইম্পোর্ট করে নিয়ে আসছে সেটা মিলায় কম্বাইন্ডলি ইজ নট এনাফ। এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটা যদি কোনো প্রাইভেটাইজ, মানে যেহেতু গভর্নমেন্ট প্রাইভেটাইজ করার চিন্তা করছে, সেটা যদি করে এবং কোনো প্রাইভেট কোম্পানি বা মাল্টিপল কোম্পানিজ যদি এই প্রোডাক্ট মানে এলএনজিটা প্রাইভেটলি ইম্পোর্ট করে নিয়ে এসে সাপ্লাইটা দিতে পারে, ওই চাহিদাটা মিটলে কিন্তু দেখা যাবে যে তখন আর সাপ্লাইতে ইস্যু হচ্ছে না। আমার অ্যাট দিস মোমেন্ট আমি বেসিক যদি বলি 100 ইউনিটের রিকোয়ারমেন্ট আছে, আমার গভর্নমেন্ট 80 ইউনিট অল টুগেদার দিতে পারছে, মেবি 40 ফ্রম দ্য কান্ট্রি ইটসেলফ, 40 ফ্রম ইম্পোর্টেড, 80 দিতে পারছে। এই যে 20-এর একটা গ্যাপ আছে, এই গ্যাপটাই কিন্তু সবগুলো ইন্ডাস্ট্রিতে ইম্প্যাক্ট ফেলতেছে, রাইট? তাই না? শুধু তো এমন না যে ধরেন আমার একার ইন্ডাস্ট্রিতে ফেলতেছে, তা না, ওভারঅল সব জায়গায়। যেখানে আপনি জানেন যে গ্লাস ইন্ডাস্ট্রি বলেন, টেক্সটাইল ইন্ডাস্ট্রি বলেন, আপনার সিরামিক ইন্ডাস্ট্রি বলেন, এগুলো সবই আনইন্টারাপ্টেড চালাতে হয়, কন্টিনিউয়াস প্রোডাকশন প্রসেস। তো এইখানে যখনই গ্যাসের শর্টেজ আসতেছে, তখনই কিন্তু ইলেকট্রিসিটি শর্টেজ আসতেছে, তখনই কিন্তু ইম্প্যাক্টটা পড়তেছে টেক্সটাইলে বলেন, আমাদের সেক্টরে বলেন, প্রোডাক্টিভিটি সবার লস হচ্ছে। এই 20 যদি প্রাইভেট কোম্পানি বা প্রাইভেটাইজ করে দেওয়া হয়, যারা নিয়ে এসে সাপ্লাইটা ইনশিওর করবে এবং এই 100-এর রিকোয়ারমেন্টটা ফুলফিল হবে, তখন কিন্তু কারো ইম্প্যাক্ট পড়ছে না, অল ওভার দ্য ইন্ডাস্ট্রি মোর প্রোডাক্টিভ হতে পারবে, এফিশিয়েন্টলি কাজ করতে পারবে, রাইট? তার মানে এটা একটা গুড ডিসিশন, সরকার যত তাড়াতাড়ি বাস্তবায়ন করবে সেটা ভালো হবে ইন্ডাস্ট্রির জন্য। তো আপনার যদি বলি যে ভাই এক্সপোর্টে এই যে ধরেন যে আমাদের যেমন গার্মেন্টসের ক্ষেত্রে আমরা বলি ভিয়েতনাম কম্পিটিটর, এখন ইন্ডিয়া পাকিস্তান এরাও গ্রো করছে, যে সিরামিক্সের ক্ষেত্রে আমাদের এক্সপোর্ট মার্কেটে কম্পিটিটর কারা মেইনলি? মানে মার্কেট সাইজটা যদি বলি, ইটস হিউজ, ইন্টারন্যাশনালি মোর দেন $1 billion মার্কেট, whereas we export only 50 million of it. Only 1 billion? মোর দেন $1 billion মার্কেট আছে শুধু যদি ইউরোপ আমেরিকা যদি আমরা ধরি। সো এইখানে আমরা করছি মাত্র 50 million, which is nothing comparing to the whole market. মানে হোল পাইয়ের থেকে আসলে কোয়ার্টার কিছুই নিচ্ছি না আমরা। সো অপরচুনিটি আছে, চায়না করছে, ভিয়েতনাম করছে, থাইল্যান্ড করছে, ইউরোপিয়ান অনেক কোম্পানি আছে যারা এখনো অপারেশনে আছে, তারা প্রোডাকশন কন্টিনিউ করে যাচ্ছে, মিডল ইস্টের ফ্যাক্টরিগুলো আছে, মিডল ইস্ট করছে। তো আমাদের কি করতে হবে? ধরেন যে আমাদের এই সেক্টরটা যদি এই যে এক্সপোর্টটা আমরা বাড়াতে চাই, ফরেন কারেন্সি আর্ন করতে চাই, আমাদের তো লোকাল মার্কেটে আপনারা চাহিদা মিট করছেনই, সো এক্সপোর্টটা আমাদের বাড়াতে গেলে কি করতে হবে বলে আপনার মনে হয়? যেটা হচ্ছে যে আমরা ধরেন ভেরি প্রিমিয়াম মেটেরিয়াল নিয়ে আসি, ধরেন আমরা মেটেরিয়াল নিয়ে আসতেছি নিউজিল্যান্ড থেকে, আমরা তো মাটি নিয়ে আসি বেসিকলি। সো নিউজিল্যান্ড থেকে আসছে, আমি জার্মানি থেকে আনি, জাপান থেকে আনি, সো এইসব জায়গা থেকে প্রিমিয়াম কোয়ালিটি মেটেরিয়াল নিয়ে আসতেছি উইথ দ্য এক্সপেকটেশন দ্যাট আমি অ্যাটলিস্ট হাই এন্ড প্রোডাক্ট বানায় এক্সপোর্ট করব। তো কিন্তু যখন আমি এই হাই প্রাইসড মেটেরিয়ালগুলো আনছি, ইভেন দেখেন ট্যাক্সেশনের ক্ষেত্রে যদি বলি একটা এক্সাম্পল, আমরা কিন্তু যে মাটিগুলো আনি এগুলোর মধ্যে অ্যাটলিস্ট 25 to 30% ময়েশ্চার থাকে, পানি থাকে। সো আমরা কিন্তু পানিতেও ট্যাক্স দিয়ে নিয়ে আসতেছি।
কারণ বাই দ্য টাইম ইট রিচেস মাই ফ্যাক্টরি আই এম ইউজিং ইট, আমি 1 টন আনা মানাচ্ছে আমি 700 কেজির বেশি ইউজ করতে পারবো না। আই নো দ্যাট, যে আমি এখানে 700 কেজি পাবো, বাট আমি তো ওই রিমেইনিং 300 কেজির উপরে আবার 30%ই তো 30% কমে যাচ্ছে, ময়েশ্চারটা কমে যাচ্ছে, এবং আমি ট্যাক্সেশন সব পেমেন্ট, তো আমার কিন্তু দিন শেষে প্রাইস অফ প্রোডাক্টও এমন না যে অনেক কম। সো আমার এক্সপেকটেশন ইজ যে আমি এখান থেকে হাইয়েস্ট পসিবল ইল্ড বের করব, মানে এক্সপোর্ট করার চেষ্টা করব। কিন্তু যেটা বললাম যে এই লাস্ট ফিউ ইয়ার্স যদি বলি, গ্যাস হ্যাজ বিন আ মেজর অবস্ট্রাকল টু ইট। এই ইন টার্মস অফ কোয়ালিটি প্রোডাক্ট বের করার ক্ষেত্রে ইন্টারাপশনের কারণে যে লসগুলো হচ্ছে আমাদের, সেই ক্ষেত্রে এই জায়গাটা যদি আমরা ওয়ার্কআউট করি যে আমাদের অ্যাটলিস্ট একটা জায়গায় এনশিওর করা, এটা প্রাইভেটাইজ হোক কি গভর্নমেন্ট হোক কি সেলফ প্রডিউসড মানে ইম্পোর্টেড হোক, কোনো কোম্পানি যদি মনে করে যে আমার প্রাইভেটাইজ পারমিশন দিয়েছে আমি লাইসেন্স দিয়ে আমার ফ্যাক্টরিতে ইউজ করবো, মানে ওইটাই বলছি এক্সাম্পল, যেভাবে হোক ওই জায়গাটায় ফোকাস করলে কিন্তু দেখা যাবে যে আপনার এক্সপোর্ট পার্সেন্টেজ বাড়ছে এবং ওভারঅল গ্রোথটা আমরা এনশিওর করতে পারবো। রাইট। ইরফান ভাই, শেষ প্রশ্ন, আপনার নতুন বছর আসবে সামনে কয়েকদিন পরেই, বাংলাদেশে ধরেন যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার আছেন প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, যেটা ধরেন যে একটা নন পলিটিক্যাল সরকার। অনেক সময় পলিটিক্যাল সরকারের বিভিন্ন ডিসিশন নিতে সমস্যা হয়, বাট নন পলিটিক্যাল সরকারের জন্য সেটা একটা সুবিধা, এবং তারা একটা বড় গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারটা এসেছে। তো এখানে ধরেন যে আমাদের ডুইং বিজনেস প্রসেস, এই যে অনেক চ্যালেঞ্জেস, গ্যাস সাপ্লাই সমস্যা, আপনার ইম্পোর্ট করতে হয়, ডলারের ক্রাইসিস, সেগুলো তো আছেই, কিন্তু আমাদের যে ইন্টারনাল ডুইং বিজনেস বা বিজনেস প্রসেসগুলো যেগুলো বা সরকারি এজেন্সিগুলো যে সার্ভিসগুলো দিয়ে থাকে, সেখানেও কিন্তু একটা টাইম বা মনিটারি লস হয় বিভিন্নভাবে। তো হোয়াট ডু ইউ থিঙ্ক যে ইন্টারিম গভর্নমেন্ট থেকে আপনি কি আশা করেন যে তারা আপনাদের এই বিজনেসে এই চ্যালেঞ্জেসের মধ্যে দে ক্যান কন্ট্রিবিউট, দে ক্যান হেল্প ইউ টু গ্রো, বা এই চ্যালেঞ্জিং টাইমটা এটারে কোপ করার জন্য কি আশা করেন এদের থেকে? টু বি অনেস্ট, ধরেন এই আফটার এই যে গণ অভ্যুত্থান যেটা বলেন বা স্টুডেন্ট রেভলিউশন যেটা, এইটা আমাদের জন্য কিন্তু কাইন্ড অফ বলতে পারেন একটা ব্লেসিং হিসেবে আসছে, ইন দ্য সেন্স যে গভর্নমেন্ট অফিস ইজ বিকামিং মোর এফিশিয়েন্ট। আপনি যেটা বললেন যে গভর্নমেন্ট অফিসে একটা টাইম কনজাম্পশন আছে, ইনভেস্টমেন্ট চলে যায়, ইনভেস্টমেন্ট ইন দ্য সেন্স যে এই যে টাইমটাও তো একটা ইনভেস্টমেন্ট, রাইট, যে কোনো কাজের ক্ষেত্রে। সো দিস আই উড সাজেস্ট যে এটা আমাদের জন্য ভালো হয়েছে, বিকজ এই এফিসিয়েন্স লেভেলটা অনেক অনেক ইমপ্রুভ করছে আস্তে আস্তে। এই আমাদের ডক্টর ইউনূস স্যারের সরকারের আমলে যেটা ওনারা প্ল্যান করছেন, বা ওনারা কিন্তু অনেকটা ওপেন ডিসকাশন বা ওপেন কিছু জিনিস চিন্তা করছেন। এই যে একটা ডিসিশনই যে এলএনজিকে প্রাইভেটাইজ করে দেওয়া, এই ডিসিশনটা তারা নিয়েছেন এবং এটার উপরে কাজ করছেন। আমরা অ্যাডভাইজার স্যারের সাথেও বসছিলাম, এনার্জি অ্যাডভাইজারের সাথে, তো উনিও আমাদেরকে সিমিলার মেসেজটাই দিয়েছেন যে হ্যাঁ আমরা দিচ্ছি, ইফ ইউ আর ইন্টারেস্টেড এজ ওয়েল আপনারাও আগায় আসেন। সো আই উড সে যে ছোট ছোট স্টেপগুলোই কিন্তু মানে ডুইং বিজনেসের জন্য ইজ আপ হচ্ছে আস্তে আস্তে। নাইস। আপনার আমরা যেটা ফোকাস করছি অ্যাট দিস মোমেন্ট, ইকোনমি একটু স্ট্রাগল করছে জানি, ইনফ্লেশনের কারণে কস্ট অফ প্রোডাক্ট বা কস্ট অফ লিভিং বেড়ে গেছে। সো আমাদেরকে এখন ফোকাস করতে হচ্ছে মোর অন রিডিউসিং দ্য কস্ট অফ প্রোডাকশন। ডলার প্রাইস বাড়ার কারণে যেটা বললাম যে ওইদিকে কস্ট বাড়ছে, এখন এটাকে হাউ উই ক্যান রিডিউস ইট টু মানে অন্য সাইড থেকে কাট ডাউন কিভাবে করা যায়, সেটা কিভাবে করছেন একটু যদি শেয়ার করেন। যেমন ধরেন যে গ্যাসের ক্ষেত্রে যে একটা এক্সাম্পল দিই, আমরা আস্তে আস্তে ফ্যাক্টরিগুলো ওই রুফটপ সোলারের চিন্তা করছে, বিকজ এভরি ফ্যাক্টরি কিন্তু গ্যাস বেস জেনারেটর ইউজ করে আপনার পাওয়ার জেনারেট করে আনইন্টারাপ্টেড পাওয়ারটা এনশিওর করতে হয়। সো এইখানে কিন্তু গ্যাস না হয় এলপিজি সাপোর্ট দিয়ে কস্ট অনেক বেশি চলে যাচ্ছে, ওয়ারএজ অনেকগুলো ফ্যাক্টরি এখন যেটা চিন্তা করছি আমরা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট হবে হয়তোবা, বাট লং টার্ম রিটার্নটা আসতেছে সোলার প্যানেল থেকে আপনার যতটুকু সম্ভব। আপনাদেরও তো ইনভেস্টমেন্ট দরকার নাই, এরকমও তো কোম্পানি দিচ্ছে যে তারা বিল করে দিবে মান্থলি একটা বিল টেনারশিপে তারা চলে আসতেছে। সো এই জিনিসগুলো কিন্তু আমরা ওয়ার্কআউট করছি, ইভেন অ্যাসোসিয়েশন থেকে উই আর কমিউনিকেটিং উইথ দিস সাচ কোম্পানিজ, যাদেরকে আমরা আবার ট্যাগ অ্যালং করে দিচ্ছি আমাদের মেম্বারদের সাথে, ওকে, যে যাতে ইজ হয় আর একটু সুবিধা হয় আর কি মানুষের জন্য। সো এই জায়গায় আমরা চেষ্টা করছি, আমরা চিন্তা করছি হাউ টু গো গ্রিন, মানে আমরা আগে যেটা হতো হাউ টু রিডিউস ওয়েস্টেজ,
এই জায়গায় মোর ফোকাস করছি, রিসাইকেল করার মোর ফোকাস করছি। আগে রিসাইকেল অনেক অত করা হতো না, আস্তে আস্তে কিন্তু মোস্ট অফ দ্য ফ্যাক্টরি হ্যাজ স্টার্টেড রিসাইক্লিং। যে প্রোডাক্টগুলো ভেঙে যাচ্ছে, নষ্ট হচ্ছে, এই প্রোডাক্টগুলো সবাই রিসাইকেলের প্র্যাকটিস চালু করে দিয়েছি। আমরা ইন্টারন্যাশনাল বাইরে থেকে টেকনোলজিক্যাল সাপোর্ট নিচ্ছি বা নো হাউগুলো নিচ্ছি, অন্যান্য কান্ট্রির ফ্যাক্টরিগুলো ভিজিট করে করে তাদের কাছ থেকে আইডিয়া জেনারেট করছি, করে নিয়ে কিন্তু আমরা এই নলেজগুলো শেয়ার করছি উইদিন দ্য মেম্বার্স অ্যান্ড অন হাউ টু রিসাইকেল অ্যান্ড রিইউজ দ্য প্রোডাক্ট ইটসেলফ। সো সেই জায়গায় আমরা যেমন এখানে যেটা হচ্ছে যে কস্ট কিছুটা তো গেট ব্যাক করা যায়। যে প্রোডাক্টটা নষ্ট, আগে যেটা নষ্ট হয়ে যেত আমরা তো ফেলে দিতাম, ভেঙে যাচ্ছে, একটা প্লেট ভেঙে গেছে, এটা তো ফেলে দিচ্ছিলাম। সো এখন ফেলে না দিয়ে ওটাকে কমপ্লিটলি কামিং প্রোডাকশনের সাথে মেবি 2%, মেবি 5% অফ দ্য ওভারঅল প্রোডাকশন, বাট সেটা ইউজ করা মানেও কিন্তু দেখা যাচ্ছে একটা মেজর কস্ট রিকভারি ওখান থেকে হচ্ছে। রাইট, এবং সেটা করছে এখন অনেক, সেটা অলরেডি অনেক ফ্যাক্টরি আমরা ইমপ্লিমেন্ট করেছি। সো এইসব জায়গায় আমরা কাজ করছি যে হাউ টু গো মোর গ্রিন, যেটা হচ্ছে গিয়ে কস্ট রিডাকশনে হেল্প করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। দর্শক, আমরা আলোচনা করলাম মেইনলি বাংলাদেশের সিরামিক্স খাত নিয়ে। সেটার যে এখানে একটা বড় বিনিয়োগ হয়েছে, এখানে অনেক কর্মসংস্থান হয়েছে, আমাদের লোকাল মার্কেটে এটার অনেক চাহিদা বেড়েছে, এটা মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বা ইকোনমিক ডেভেলপমেন্টের সঙ্গে এটা আসলে সরাসরি জড়িত, এটা রিয়েল এস্টেটের সঙ্গে জড়িত। সো বর্তমানের যে চ্যালেঞ্জেসগুলো আমরা যেটা জানতে পারলাম, এর মধ্যে হচ্ছে যে অন্যতম হচ্ছে যে গ্যাস সাপ্লাই, যেটা সিরামিক সেক্টরের জন্য আসলে গ্যাসটা অনেকটা র মেটেরিয়ালের মতোই এটার ব্যবহার, এবং সেটা আসলে এই ইন্ডাস্ট্রির জন্য দরকার হয়। তো সেটার জন্য কিন্তু গ্যাসের কারণে তাদের আপনার ইন্টারাপশন হচ্ছে এবং এখানে প্রোডাকশন লস হচ্ছে। আমাদের কিন্তু আসলে এক্সপোর্টে আলটিমেটলি কিন্তু এগুলো কিন্তু হ্যাম্পার করছে, আমরা যেটা জানতে পারলাম ইরফান ভাইয়ের সাথে আলোচনায়। এবং সরকার যে একটা উদ্যোগ নিয়েছে যে প্রাইভেট সেক্টরে যদি এলএনজি ইম্পোর্ট করতে দেয় এবং সেটা সাপ্লাই হয় ইন্ডাস্ট্রিগুলোর জন্য, সেটা সিরামিক্সের জন্য ওনাদের জন্য সুবিধা হবে। বিকজ এখন কিন্তু ন্যাচারাল গ্যাস কম সাপ্লাইয়ের কারণে এলপি গ্যাস তাদের ইউজ করতে হয়, সেটা একটু বেশি এক্সপেন্সিভ। তো সেটার পরিবর্তে তো এগুলো আসলে সরকারের থেকে ওনারা আশা করেন, বিকজ এখন চাহিদা কমে যাওয়া স্থানীয় পর্যায়ে বা এক্সপোর্ট মার্কেটও খুব একটা গ্রো করছে না। সো এইসবের কারণে কিন্তু আসলে এই সেক্টরটাকে কিভাবে সাপোর্ট দিয়ে এটাকে গ্রো করতে হেল্প করা যায়, সেই সমস্ত বিষয়ও ইরফান সাহেব আলোচনায় এনেছেন এবং আমরা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। দর্শক, আমাদের আলোচনা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।